বাস্তব কথা, আমার ছোট মানুষ হলেও আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে। যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই, এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী, কিন্তু আমি মানুষের জন্য 100 বার বোকা হতেও প্রস্তুত আছি। আমাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে টাকা পয়সা, মন্ত্রিত্ব। আমি বলেছিলাম 4টে ডিমান্ড আমি করব। 2টো ডিমান্ড আগে বলছি, এই 2টো ডিমান্ড পূরণ হলে আরো 2টো ডিমান্ড রাখবো। আর এই 4টে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দল লাগবে না, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো, আমি আর রাজনীতি করব না। তার মধ্যে 2টো ডিমান্ড আমার ছিল যে 8টা ডিস্ট্রিক্ট আমি বলবো, 8টা ডিস্ট্রিক্টে 8টা পিজি হসপিটালের মতো, কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো, আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল 8টা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে। এই ডিমান্ড আমি রেখেছিলাম। স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিমবাংলাতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ওটা তো দূরের কথা। তারপরে আমার কাছে আর খবর আসেনি। ও জানে, ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো, কিছু পদ নিয়ে নেবো, আমি তৃণমূলে জয়েন করবো। অত সহজ? জেলে বসে ভাই, জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি। আমার বয়স তখন 30 পার হয়ে গেছে, আমাদের 30 পার হয়েছে, কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়স তার, মানে আমার থেকে 10-11 বছরের ছোট। শুনে যান আপনারা। শহীদ গোপীনাথ সাহা, শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল। ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল, অনেক ইতিহাস। তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয়, তার থেকে ফাঁসির হওয়ার দিন 11-12 দিন মতো ছিল। উনি ভয় পেয়ে যাননি। উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুছ লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে দালালি করব, করেননি। তার পরিবর্তে উনি ওনার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট, তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি। সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি। তো বলার বক্তব্য এটাই যে আমাদের বীর পুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা বিনয় বাদল দীনেশ থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে আপনার বিরসা মুন্ডা, যত হাজার হাজার বীর পুরুষেরা সংগ্রাম লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গেল। সেই সংবিধানে স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকারের কথা বলা আছে। আপনি রাজ্যের দায়িত্ব নিচ্ছেন, মানে রাজ্যের বা রাষ্ট্রের কোনো নাগরিক যদি অসুস্থ হয়, তাকে বিনামূল্যে আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে। এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব। আর অপদার্থ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম। এটা তো নয়, এটা উল্টে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড আপনার দিচ্ছে 5 লক্ষ টাকা বলছে। আপনারা বলুন, এখানে যারা আছেন, আমার তো অনেক সমস্যার সম্মুখীন হয়। একসাথে যদি 3টে অপারেশন কারো প্রয়োজন হয়, বলেন যারা স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ফ্যাসিলিটিস নিয়েছেন, আমি অনেকজনকে বলেছি নিতে, কি করব? অপশন নাই। তো বলুন, তাহলে হবে একটা অপারেশন করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে, আবার একটা অপারেশন, আবার 1 মাস অপেক্ষা, তারপরে আবার একটা অপারেশন, মানে 3 মাস লাগবে। 3 মাস আপনি বেড রেস্টে থাকলেন, 3 মাসে আপনার সংসার ধ্বংস হয়ে গেল। কেন আমি স্বাস্থ্য সাথী কার্ড নেব? এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী 10,000 কোটি টাকা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে। তো আপনাদের বলি, যদি ওই 10,000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত, কল্যাণী এইমস এর মতো 10টা এইমস, 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত, তাহলে আর কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না, ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না, পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো। কিন্তু করছে না কেন? কারণটা কি?
সব করছে, বলছে সব রাস্তা করে দেবো, হ্যান করে দেবো, লাইট দিয়ে দেবো, সব করে দেবো। আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলেই এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে। সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে, কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না। কিন্তু তা না করে কি করছে, ব্লকের হসপিটালটাকে অকেজো করে রেখে দিচ্ছে। নিয়মিত ডক্টর নাই, ডক্টর থাকলে ঔষধ নাই, নার্স ঠিকঠাক নাই, ইকুইপমেন্ট ঠিকঠাক নাই। আর যখন প্রশ্ন এই বিধানসভার মধ্যে তুলি তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে 12 থেকে 15 বছর টাইম লাগে, ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না। এটা বিশ্বাস করা যায়? কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্নের আর সুযোগ পাই না। তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে। তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টাকা দাও, স্বাস্থ্য পরিষেবা নাও, এই জায়গায় দাঁড় করাচ্ছে। এতে ক্ষতি শ্রমজীবী মানুষের হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে যে দত্তপুকুরের মতো এই জনবহুল এলাকাতে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নত মানের করতে হবে। এখন লেটেস্ট ব্লক লেভেলে যেগুলোর জন্য আমরা বারবার দাবি করছি সেটা সুপার স্পেশালিটি হসপিটাল দত্তপুকুরে তুলতে হবে। এটা শুধু একদিনের এই আওয়াজ নয়, স্টুডেন্ট ফ্রন্ট যে আওয়াজ তুলেছে বা একটা সংগঠন আওয়াজটা নয়, দত্তপুকুরের প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে। যার যে রাজনৈতিক দল ভালো লাগে সে করবেন, এটা আমার ইন্ডিয়ার দেশের বিউটি যে আমি আমার স্বাধীন মত প্রকাশ করতে পারবো। এটা আমার দেশের বিউটি, এটাকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। যে আপনার বিজেপি ভালো লাগে আমি আইএসএফ করি বলে আপনাকে কথা বলতে দেব না, এটা সংবিধান চরম বিরোধী হবে। আপনি তৃণমূল ভালো লাগে আমি আইএসএফ করি আপনার কথাকে আটকে দেব, এটা সংবিধান বিরোধী হবে। সুতরাং রাজনৈতিক পরিচয় যে যার থাকবে। আর এটা আমি গর্ব করে বলি যে ভারতবর্ষের মতো দেশে সর্ববৃহৎ লিখিত সংবিধান আমরা পেয়েছি। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি মিলানো যায় আমাদের দেশে যা আছে সারা পৃথিবী জড়ো করলে তাও হবে না, এত রাজনৈতিক দল আছে। এটা আমাদের দেশের জন্য গর্ব। তো আমরা, এটা আমাদের ডেমোক্রেসি। আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু অভ্যন্তরীণ কথা আমরা বলবো অবশ্যই। কিন্তু বহির্বিশ্ব যে মাদার অফ ডেমোক্রেসি যারা গল্প শোনায় তাদেরকে আমরা গল্প শোনাতে পারি যে আমরা সেই দেশেই বসবাস করি। এখানে মানুষ প্রায় 2200 থেকে 2300 পলিটিক্যাল পার্টিজ আমাদের রেজিস্ট্রেশন করার সেই সুযোগ আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের পেয়েছি। এটা আমাদের ডেমোক্রেসি। সুতরাং যার যে দল ভালো লাগবে করবেন, যাকে যার এই বৃষ্টি হচ্ছে শরীর খারাপ করবে ওই শেডের তলায় গিয়ে দাঁড়ান। কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে একটা পর্যাপ্ত পরিমাণে, সেই খেলার জায়গা নাই। কেন আমরা স্টেডিয়ামটা চাইছি? স্টেডিয়াম হলে ওখানে উন্নত মানের প্র্যাকটিসের জায়গা পাবো। এই বিষয়ে আমি বিধানসভায় বলেছি। আপনারা জানেন মানু ভাকের লাস্ট এতে গিয়ে অলিম্পিকে কোথা হলো, অলিম্পিকটা কোথা হলো লাস্ট ভুলে গেছি জায়গাটার নাম। লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পায় পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নাম, ওনার একজন মহিলা। তারপরের দিনে বিধানসভায় নয় মন্ত্রীরা যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে এমন হাতপাত করছিল, আমার দেখে খুব একটা সহ্য হলো না। তারপরের দিনে একটা মেনশন করেছি যে 127 জন মতো অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে। পশ্চিমবাংলার কজন আছে সেটা একটু বলুন তো। কেন পশ্চিমবাংলা থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে? একটা সময় ছিল পশ্চিমবাংলাকে ফুটবলের মক্কা বলা হতো। যেই পশ্চিমবাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত। পশ্চিমবাংলার প্রতিনিধি ইন্ডিয়ান টিম ফুটবল টিমে 10-12 জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো। আর এখন মাত্র একজন পশ্চিমবাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে। তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে? সরকার। খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে। এই বারাসাতের কথা বলছি, ভলিবল একাডেমি ছিল, এখন জানি না কি অবস্থায় আছে। আপনাদের বারাসাত কাছেই তো, ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার হয়ে খেলেছে, সেই সব প্লেয়ার বেরিয়েছে। এখন ওই মাঠটি নাকি প্রমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে। তাহলে বলুন সেটা খুলবে কোথায়? এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা, ক্রিকেট মাঠের কথা, স্টেডিয়ামের কথা কেন বলছি? এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা সময় ছিল আমার বাপ কাকারা যারা, আপনাদের জেঠুরা যারা,
তারা যেমন খাদ্য খেত, বিশাল ক্ষমতা ছিল, তারা বিনা ট্রেনিং এ ইন্ডিয়ান ফুটবল টিম কাঁপিয়ে এসেছে। কিন্তু এখন কিছু টেকনিক্যাল পার্টও থাকে। আমরা স্টেডিয়াম ওই জন্যই চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে, প্র্যাকটিসটা যথাযথ হবে। এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিম বাংলার ক্রিকেট ফুটবল টিম নয়, দেশের ফুটবল টিমের হয়ে, দেশের ক্রিকেটের টিম হয়ে, দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে, তার সূচনা আমরা এখান থেকে চাইছি। এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য। তবে স্টেডিয়াম তখনই হবে দত্তপুকুরের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দত্তপুকুরের স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ তুলবে, সরকার তখন বাধ্য হবে এখানে স্টেডিয়াম করে দিতে। আর সাথে সাথে একটা পয়েন্টে তো এরা ভুলে গিয়েছে, আমি আপনাদের বলে যাই, শুধু স্টেডিয়াম হলেই প্লেয়ার তৈরি হবে না, ফিউচারটাও সিকিউর করতে হবে। একটা সময় ছিল রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে 2% কোটা রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান, রিজার্ভেশন ছিল। আমি নিজেও একজন ভলিবল প্লেয়ার, সেই জন্য আমি জানতাম। তো ওটাও রাজ্য সরকার এসে তুলে দিল। একটা সময় ছিল পশ্চিম বাংলায়, যখন বামেদের শেষ সময় একদম, 10,000 ছেলে মেয়েদের পশ্চিম বাংলার যারা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের মানে পারফরমেন্সের নিরিখে তারা উজ্জ্বল হয়েছে, মাস গেলে 500 টাকা তাকে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হতো। 10,000 ছেলে মেয়ে পেত, তার মধ্যে আমিও একজন ছিলাম। তো তারপরে বামের সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো। আমি হয়তো ভেবেছিলাম 500 জায়গায় মাসে ওটা 1000 উঠবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা অনেক বড় বড় গল্প শোনায়, খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে, আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? খেলা হবে কিভাবে? টেকনিকে তো খেলাবে, তোমার টেকনিক কি আছে, আমার টেকনিক কি আছে, তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও, যত ভালো প্লেয়ার হোক না কেন, ও গোল দিলে বলবে অফসাইড, আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল। এই হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। কিন্তু ওই রেফারি ভাড়া করেছে, রেফারি, রাইসম্যান, কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে। ভাড়া করে এখন বলছে খেলা হবে। ভাই তুই একাই খেল, যা, ছেড়ে দিয়েছি মাঠ এখন। আর ছেড়ে দেওয়ার জন্য তো আবার মানে ছেড়ে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। ওই ল কলেজে আমার বোনটাকে, শুধু ওই ল কলেজের কথা বলছি না, বিভিন্ন কলেজের কথা বলছি। খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আসে, কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। অনেকে মুখ খুলতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, তৃতীয় যে দাবিটা আছে, কলেজ তো আছেই, কলেজে ব্লকে নাই। স্বাধীনতার এত বছর পরও এখানে কলেজ নাই। এখানে তো এসসি সমাজের মানুষ বেশি বসবাস করে না মনে হচ্ছে এটা। তো আমি একটা কথা বলি, এই যে সরকার চলছে এটা সার্কাস চলছে, আপনাদের বলে যাচ্ছে। কারণ এ দেখায় মুসলমানদের খুব ভালোবাসি, তারপরেই দেখায় পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি। মুসলমানদের কথা আর বলে লাভ নেই, জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে। 23,000 এই মুহূর্তে 23 থেকে 25,000 জেলবন্দি মানুষ আছে, তার মধ্যে 12 থেকে 15,000 মানুষ মুসলিম সমাজের আছে, নির্দোষ আছে প্রায় 10,000। ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। এসটি এসসি সমাজের মানুষদেরকেও খুব ভালোবাসে, দেখবেন করম উৎসব হলে, বিভিন্ন ধর্মীয় উৎসব হলে খুব দেখবেন নৃত্য পরিবেশন করে নেয়। আমি বিধানসভায়, এই লাস্ট বিধানসভার অর্থ বাজেট যখন ছিল, বিগত 2 বছরের বইটা আমি বার করেছিলাম, বাজেট বইটা, যে কি পরিবর্তন হচ্ছে একটু দেখি। তো একটু পড়াশোনা করতে করতে আমার চোখ দুটো কপালে উঠে যাচ্ছে। এসটি এসসি মানে অনগ্রসর শ্রেণীদের ডেভেলপমেন্টের জন্য যে দপ্তর আছে সেইটা আমি খুলে দেখলাম। আমি বিশেষ করে বক্তব্য 3-4টে ইস্যুর উপরে দেবো বলে ভেবেছিলাম। তার মধ্যে আদিবাসী ডেভেলপমেন্ট, অনগ্রসর এসটি এসসি মুসলমানদের জন্য কি করছে, কারণ এইটাই নিয়েই তো আমাদের বেশি ফোকাস। আমরা রাজনীতিতে সবটাই আছে কিন্তু এটাতে বেশি। তো খুলে দেখি লাস্ট 3 বছরের মানে এবছর আর প্রিভিয়াস 2 বছরের বই, বাজেট বইটা খুলে দেখি
এসটি এসসি ভাইদের যে হোস্টেলের সংখ্যা একটাও বাড়েনি। তার মানে লাস্ট প্রিভিয়াস 3 বছর আগে এসটি এসসি ভাইদের জন্য যে হোস্টেল ছিল আজকের ডেটেও সেই হোস্টেল। 3টে অর্থবর্ষে নতুন একটা হোস্টেল করেনি। মানে এরা চায় না এসটি এসসি ভাইদের ছেলেমেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে সমাজের মূল স্রোতে আসুক, কম্পিটিশন করুক। যদি কম্পিটিশন করে তাহলে ফেক এসটি সার্টিফিকেটে নন এসটিরা, ফেক এসসি সার্টিফিকেটে নন এসসিরা চাকরি পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তো আন্দোলন সংগঠিত করবে। জানতেই পারবে না, ওই জন্য এদের পড়াশোনায় ধ্বংস করে দাও। উল্টে আমি কি দেখলাম এই লাস্ট 3 বছরে, আমি একটু দেখতে থাকলাম, নতুন তো হোস্টেল তৈরি করলো না আমার দলিত ভাইদের জন্য, নমশূদ্র ভাইদের জন্য, পিছিয়ে বর্গের হিন্দু ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য। নতুন তো সরকার হোস্টেল তৈরি করলো না, তাহলে যে হোস্টেলগুলো আছে তার অবস্থা কি একটু জানার ইচ্ছা গেল। আমি আমাদের বাড়ির পাশের ব্লক হরিপাল ব্লকের আমাদের লক্ষ্মীকান্ত হাসদার বাড়ি, আমাদের ওই হরিপাল ব্লকে। আমি জিজ্ঞাসা করলাম, হকিদা আপনার এলাকায় তো একটা হোস্টেল আছে শুনেছিলাম, আপনি তো বলেছিলেন, তো তার অবস্থা কি একটু খোঁজ নিয়ে জানান তো। সে সাথে সাথে বলল ও তো বন্ধ হয়ে আছে। মানে এসটি এসসি ভাইদের জন্য নতুন 3 বছর হোস্টেল করেনি, আর যেটা হয়ে আছে সেটা সেইগুলোকেও বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা এটাই, যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয় আপনি তো প্রশ্ন করবেন, আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে জানতে দেবে না, আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমি ভেবে পাচ্ছি না, অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে, তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন, অন্তত একটু চাপ দিতে বলুন। যে চাকরি দুর্নীতিতে একা তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয়, পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত। এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন? পাড়াতে দত্তপুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন, আর এসি ঘরে বসে চা খাচ্ছেন, আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে তার ব্যবস্থা দিক। কিন্তু দুর্ভাগ্য, এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন, এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে, এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর পরে প্রমাণ হবে। দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হয়, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুন খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওতে দেখবেন রং চঙে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরনের ক্যাটাগরির টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। বলুন, এখানে যারা আছে
যারা শ্রমজীবী মানুষ আছে তো, আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের মাসিক গড়াই কত? গড়াই কত বলুন, জানেন আপনারা? সব থেকে বেশি আমাদের সিকিমে, এটা শহরের মধ্যে পড়ছে, আচ্ছা সেমি, আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম, গ্রামীণ মানুষের ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে 6,000 থেকে না 8,000 টাকা মাস গেলে ইনকাম। আপনি বলেন আপনার দুটো সন্তান, দুটি বাচ্চা, দুটোকে পড়তে দিলেন, তাহলে মাস গেলে তো 5,000, 2,500 যদি হয় 5,000 তো চলে গেল। খাবেন কি? ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে, ওকে তো ভালো মন্দ দিতে হবে, তাহলে তো মেধা ঠিক থাকবে, ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে, তো গেল তো। তাহলে কি করতে হবে আপনার ছেলেকে? যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে, আর আপনার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না, সমাজ বিরোধী হবে। কেমন সমাজ বিরোধী হবে? এই ধরনের হবে। এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে, আম বাগান দেখে ভালো লেগেছে, বাচ্চাটি গিয়ে আম পেড়েছে, একটা এটা অপরাধ হয়ে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে। আর যদি আমার পেটে শিক্ষা থাকে, আমি তাহলে বুঝতে পারবো যে না, ছেলেটি গ্রাম শহর থেকে এসেছেন, আম বাগান দেখে ভালো লেগেছে, বরঞ্চ আমি পেড়ে দেবো, বাড়ি নিয়ে যা বাবু, তুই আম বাগানে কিছুক্ষণ থাক। দুটো সোচের ডিফারেন্স হবে, শিক্ষা থাকলে ডিফারেন্স হবে। সবার শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার। আর দিনের শেষে যখন 1200 টাকা 1000 টাকা আমার মায়ের হাতে দিচ্ছে, আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে। আরে আমার মায়ের হাতে 1000-1200 প্রয়োজন নয়, মা 1000-1200 কেন, আমি চাই 5000 দিক, তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে নি। কিন্তু 1000-1200 দিচ্ছেন, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তা বন্ধুগণ, আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে। আমি ধন্যবাদ জানাবো। কটা বাজে? আর 2-4 মিনিট অসুবিধা নেই তো কারো? হ্যাঁ, বকতে তো অনেক বকে বললাম, আমি তো বলছিলাম 15-20 মিনিট বলবো। তো আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নেই, কানটার দিকে তাকান। আপনাকে আমাকে বিভেদের মধ্যে ঠেলে দিচ্ছে। আমাকে বোঝানো হচ্ছে এসটি এসসিরা সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে। আমি উত্তেজিত হচ্ছি, সত্যি তো আমার বাড়ি চাকরি নেই, তাহলে এসটিএসসিরা সব নিয়ে নিচ্ছে। আপনাকে বোঝানো হচ্ছে মাইনরিটিদেরকে মমতা ব্যানার্জি তোষণ করছে। স্বাভাবিকভাবে আপনি ভাবছেন আপনার বাড়ির ছেলেটি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে, বেকারত্বের জ্বালাই ভুগছে, তাহলে মাইনরিটি ছেলেরা সব চাকরি পেয়ে গেল। কিন্তু ঘোড়ার ডিম, না মাইনরিটি না মেজরিটি। আমি একটা কথা বলতে পারি, যার বাবার টাকা আছে সে আজকে ডেটে ওই অবৈধ পন্থা দিয়ে টাকা দিয়ে চাকরি করছে। কিন্তু যার বাড়ির ছেলেটির মেধা আছে, আর্থিকভাবে দুর্বল, সেটা এসটি এসসি ওবিসি মাইনরিটি যেই হোক না কেন, তাদের হয়ে বলার লোক পাওয়া যাচ্ছে না। তাই আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। 550 টাকা বা 330 টাকায় ফর্ম ফিল আপ করবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে। কেউ 2.5 লাখ 3 লাখ শুধু নয়, 15 লাখ 20 লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা আছে, সেটাকেও আমাদের বন্ধ করতে হবে। তাই বন্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। স্টুডেন্ট ফান্ডের যুবকদের মঞ্চ থেকে আমি একটা আহ্বান করব, এখানে যারা যুব সমাজের মানুষ আছে, এগিয়ে আসুন। রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে নিন। আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন, যার ভালো লাগবে তৃণমূল করুন, যার ভালো লাগবে সিপিএম করুন, যার ভালো লাগবে কংগ্রেস করুন, সেটা আমার প্রয়োজন নয় জানার। আমি অনুরোধ একটাই করব, এগিয়ে আসুন। শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন, তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে, কাজের রেশারেশি হবে, মানুষকে পরিষেবা দেওয়ার রেশারেশি হবে, মানুষের ভালো করবো তার রেশারেশি হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে। এই রেশারেশিতেই আমরা সকলেই পা মেলাবো। আমার বাংলা এগিয়ে যাবে, আমার দেশ এগিয়ে যাবে, দেশ সর্বশ্রেষ্ঠ আসনে বসবে। আমি এটা চাইবো। যুব সমাজের কাছে আমি আহ্বান করবো, এগিয়ে আসুন, রাজনীতিতে আসুন। এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না। আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম, আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল। কেন বারণ করেছিল? যে রাজনীতি নোংরা জায়গা। ঠিক কথা, নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে। আমি এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি, হাতে নোংরা লেগেছে, তবে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে। আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব। মেসেজটা এটাই, ভোট আগিয়ে আসবে,
ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট প্রচার হবে, যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন। আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন? দেখিনি, এটাও আমরা দেখতেও ইচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি? যত লড়াই বুথে, যত লড়াই ওয়ার্ডে। কেন? ওয়ার্ডের বুথের লোকের কি চর্বি একটু বেশি? যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা, সে কারো সাথে হাতাহাতির লড়াই জড়াচ্ছে না। যখন শ্রমিক ভট্টাচার্যা একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা, সে যখন কারো সাথে হাতাহাতি লড়াইয়ে জড়াচ্ছে না, যখন মোহাম্মদ সেলিম সাহেব, আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরো যারা আছেন তারা দলের সর্বোচ্চ নেতা, তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন, জড়িয়ে পড়ছে না, মারামারি করছে না। আপনাদের কেন এত চর্বি ভাই? আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন, আপনারা মারামারি করছেন, হিংসায় জড়াচ্ছেন, খুন করে দিচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। মাইনে তো আমার 1,21,000 টাকা হচ্ছে ভাই, আপনি পাবেন আমার কাছ থেকে? যদিও আমি একটা মাইনে 1 টাকাও নিই না, সেটা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনি আমার হয়ে মারামারি করছেন, খুন পর্যন্ত করে দিচ্ছেন, জেল খাটছেন। কেন? আমি যাতে এমএলএ হই বলে। আমার এমএলএ হলে এখন 1,21,000 টাকা মাইনে আমার। আপনি কি পাচ্ছেন? জেলে যাচ্ছেন আর জেলের ওই পচা ভাত খাচ্ছেন। জেলের যে মাছ দেয়, আমি বিধানসভায় বলেছিলাম, যে মাছ কাটে তার কতবার যে হাত কেটেছে ওটাও পরীক্ষা করা দরকার। এত পাতলা, আমি কি পাতলা? আমার থেকে পাতলা মাছ, মানে পিসটার কথা বলছি, বুঝতে পেরেছেন? তাহলে ওই ভাত ডাল মাছ খাবে? প্রত্যেকদিনও মাছ হয় না। আর মাংস আমি তো খাইনি, আপনারা খেয়েছিলেন নাকি? ও খুঁজে পাওয়া যাবে না। চিকেনের পিস আর কে কে ছিল? এরাও গিয়েছিল, 8 ঘন্টা মতো ছিল। তোমরা তো তাও লালবাজার সেন্ট্রাল লকআপে ছিলে, বুঝতে পারছেন? তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন? আমার অনুরোধ এটাই, যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে, নেতারা কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে, তাহলে আপনারা বুথ লেভেলে কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম, কে কংগ্রেস, এটা আপনারা দেখাতে পারবেন না কেন? নেতারা এসি রুমে বসে চা খায়, অন্তত আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা নন এসিতে বসে চা খাবেন। যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে, তাকে বলবেন ভাই তুই বিলটা দে। মারামারিতে জড়াবেন না, ক্ষতি হবে আপনাদের। এই যে অভিজিৎ বলে যে ছেলেটিকে আমাদের বেলেঘাটার, ওর অপরাধ কি? ও বিজেপির সমর্থক ছিল, মেরে দিল তো, ওর পরিবার ধ্বংস হলো তো। যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে, তারা ওই পরেশপালের নাম এসেছে, আমি এখানে বলে যাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। পরেশপালের একটা পশম, ও তৃণমূলের, উনি বিধায়ক তো, বেকা হবে না, আমি বলে যাচ্ছি। এখন শুনতে খারাপ লাগছে তো এটা আমি বলছি। ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও, দরকার লাগলে ও বিজেপিতে চলে যাবে। কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো, তার বিচারটা হলে কি হবে? 2-4টে গরিব ধরা পড়বে, জীবন যাবে তার জেলে। এই তামান্না খাতুন, এই বাচ্চা ক্লাস 4-এর বাচ্চা, 9 বছর 10 বছর বয়স, পিঠে বোম মেরে দিল, ওই পরিবারটা তো গেল ধ্বংস হয়ে। আর যারা মারলো, যারা ধরা পড়েছে, তাদের পরিবারও ধ্বংস হলো। তাই অনুরোধ আপনাদের কাছে, রাজনীতির যার ইচ্ছা পারো করুন, যার দল যেটা ভালো লাগবে করবেন। এটা আমাদের দেশের মানে বিউটি, দেশের মাহাত্ম্য, এটা গুরুত্ব, এটা আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং। হ্যাঁ, এখন যারা কেউ ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এই লড়াই আমাদের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। কিন্তু অনুরোধ, যে রাজনীতির জন্য, পার্টির জন্য, নেতার জন্য, অমুক দাদার জন্য, অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না, জীবন নিতেও হবে না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমি বিপদে পড়লে, এইখানকার মানুষের কথা যদি বলি, আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে, শুভেন্দু অধিকারী রাস্তায় গেলে কতক্ষণ টাইম লাগবে? 4 ঘন্টা। নওশাদ সিদ্দিকী রাস্তায় গেলে
2 ঘন্টা। আচ্ছা আপনার সুব্রত বক্সি মহাশয়ের রাস্তায় গেলে ওই 2 ঘন্টা লাগবে, কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে, যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও। এটা মাথায় রেখে আপনারা পলিটিক্স করবে। দিনের শেষে মানবতার জয় হোক। আর স্টুডেন্ট ফান্ডের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘক্ষণ এই বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন। বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা, আমাদেরকে সাজেশন দেবেন আগামী দিনের জন্য, সমাজ গঠনের জন্য আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।